আসসালামু আলাইকুম। সাকিব স্টোরি লাউঞ্জ ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি হুমায়ুন আহমেদের উপন্যাস অচিনপুরে প্রথম পর্ব। আশা করছি উপন্যাসটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। চলুন গল্পটি শুরু করা যাক। মরবার পর কি হয়? 8-9 বছর বয়সে এর উত্তর জানবার ইচ্ছা হলো। কোনো গূঢ়তত্ত্ব নিয়ে চিন্তার বয়স সেটি ছিল না, কিন্তু সত্যি সত্যি সেই সময়ে আমি মৃত্যু রহস্য নিয়ে ভাবিত হয়ে পড়েছিলাম। সন্ধ্যাবেলা নবু মামাকে নিয়ে গা ধুতে গিয়েছি পুকুরে। চারদিক ঝাপসা করে অন্ধকার নামছে। এমন সময় হঠাৎ করেই আমার জানবার ইচ্ছা হলো, মরবার পর কি হয়? আমি ফিসফিস করে ডাকলাম, নবু মামা, নবু মামা। নবু মামা সাঁতরে মাছ পুকুরে চলে গিয়েছিলেন। তিনি আমার কথা শুনতে পেলেন না। আমি আবার ডাকলাম, নবু মামা, রাত হয়ে যাচ্ছে, আর একটু ভয় লাগছে আমার। একা একা পাড়ে বসে থাকতে সত্যি আমার ভয় লাগছিল। নবু মামা উঠে আসতেই বললাম, মরবার পর কি হয় মামা? নবু মামা রেগে গিয়ে বললেন, সন্ধ্যাবেলা কি বাজে কথা বলিস? নবু মামা ভীষণ ভীতু ছিলেন। আমার কথা শুনে তার ভয় ধরে গেল। সে সন্ধ্যায় দুজনে চুপি চুপি ফিরে চলছি। রায়সুন্দিন চাচার কবরের পাশ দিয়ে আসবার সময় দেখি সেখানে কে দুটি ধূপকাঠি জ্বালিয়ে রেখে গেছে। দুটি লিকলিকে ধোয়ার শিখা উঠছে সেখান থেকে। ভয় পেয়ে নবু মামা আমার হাত চেপে ধরলেন। শৈশবের এই অতি সামান্য ঘটনাটি আমার খুব স্পষ্ট মনে আছে। পরিণত বয়সে এ নিয়ে আমি অনেক ভেবেছি। ছোট একটি ছেলের মৃত্যুর কথা মনে করে একা কষ্ট পাচ্ছে, এ ভাবতেও আমার খারাপ লাগতো। সত্যি তো, সামান্য কোনো ব্যাপার নিয়ে ভাববার মতো মানসিক প্রস্তুতিও যার নেই, সে কেন করবে ধূপের শিখা দেখে আবেগে টলমল করবে? কেন সে একা একা চলে যাবে সোনাখালি? সোনাখালির খালের বাঁধানো পুলের উপর বসে থাকতে থাকতে একসময় তার কাঁদতে ইচ্ছে হবে। আসলে আমি মানুষ হয়েছি অদ্ভুত পরিবেশে। প্রকাণ্ড একটি বাড়ির অনুভূতি, রহস্যময় কোঠা, বাড়ির পেছনে জড়াজড়ি করা বাঁশবন। দিন মানেই শিয়াল ডাকছে চারদিকে। সন্ধ্যা হব হব সময়ে বাঁশবনের এখানে ওখানে জ্বলে উঠেছে ভূতের আগুন। দোতলার বারান্দায় পা ছড়িয়ে বিচিত্র সুরে কোরআন পড়তে শুরু করেছে কানা বিবি। সমস্তই আবিমিশ্র ভয়ের। আবছা অন্ধকারে কানা বিবির দুলে দুলে কোরআন পাঠ শুনলেই বুকের ভেতর ধক করে উঠত। নানিজান বলতেন, কানার কাছে এখন কেউ যেও না গো। শুধু কানা বিবির কাছেই নয়, মোহরের মা পা ধোয়াতে এসে বলতো, পুলপান কুয়াতলায় কেউ যেও না। কুয়াতলায় সন্ধ্যাবেলায় কেউ যেতাম না। সেখানে খুব একটা ভয়ের ব্যাপার ছিল। ওখানে সন্ধ্যাবেলায় যেতে নেই। চারদিকেই ভয়ের আবহাওয়া। নানিজানের মেজাজ ভালো থাকলে গল্প ফাঁদতেন। সেও ভূতের গল্প। হাট থেকে বিশাল শোল মাছ কিনে ফিরছেন তার চাচা। চারদিক অন্ধকার হয়ে এসেছে। শ্রাবণ মাস, বৃষ্টি পড়ছে টিপটিপ। ডিস্ট্রিক্ট বোর্ডের সড়ক ছেড়ে বাড়ির পথ ধরেছেন। অমনি পেছন থেকে নাকি সুরে কে চেঁচিয়ে উঠল, মাছটা আমারে দিয়ে যা। রাতের বেলা ঘুমিয়ে পড়া ছেলে মেয়েদের জাগিয়ে এনে ভাত খাওয়াতো মোহরের মা। লম্বা পাটিতে সারি সারি থালা পড়ত। ঘুম ঘুম চোখে ভাত মাখাচ্ছি এমন সময় হয়তো ঝুপ করে শব্দ হলো বাড়ির পেছনে।
মোহরের মা খসখসে গলায় চেঁচিয়ে উঠল, পেত্তুনি নাকি? পেত্তুনি নাকি রে? নবুমামা প্রায় আমার গায়ের উপর হুমড়ি খেয়ে চাপা সুরে বলতো, ভয় পাচ্ছি ও মোহরের মা, আমার ভয় লাগছে। নানাজানের সেই প্রাচীন বাড়িতে যা ছিল সমস্তই রক্ত জমাট করা ভয়ের। কানাবিবির তার একটি মাত্র তীক্ষ্ণ চোখে কেমন করেই না তাকাতো আমার দিকে। নবুমামা বলতো, ওই বুড়ি আমার দিকে তাকালে কঞ্চি দিয়ে চোখ গেলে দেব। কানাবিবি কিছু না বলে ফেলফেলিয়ে হাসত। মাঝে মধ্যে বলতো, পুলাপান ডরাও কেন? আমি কিতা পেতনি? পেতনি না হয়েও সে আমাদের কাছে অনেক বেশি ভয়াবহ ছিল। শুধু আমরা নই, বড়রাও তাকে সমীহ করে চলতেন। আর সমীহ করবে নাই বা কেন? বড় নানিজানের নিজের মুখ থেকে শোনা গল্প। তার বাপের দেশের মেয়ে কানাবিবি বিয়ের সময় সঙ্গে করে নিয়ে এসেছেন 5 ফরমাস খাটে। হেসে খেলে বেড়ায়। একদিন দুপুরে সে পেটের ব্যথায় মারো মারো, কিছুতেই কিছু হয় না। এখন যায় তখন যায় অবস্থা। নানাজান লোক পাঠিয়েছেন আশু কবিরাজকে আনতে। আশু কবিরাজ এসে দেখে সব শেষ। বরফের মতো ঠান্ডা শরীর। খাটিয়ায় করে বয়ে নিয়ে যাওয়ার জন্য বাঁশ কাটতে লোক এলো। নানিজান মরার মাথার কাছে বসে কোরআন পড়তে লাগলেন। অদ্ভুত ব্যাপারটা ঘটল ঠিক তখনই। আমার নানিজান ভয়ে ফিট হয়ে গেলেন। নানাজান আতঙ্কে চেঁচিয়ে উঠলেন, ইয়া মাবুদ, ইয়া মাবুদ। কারণ কানাবিবি সেই সময়ে ভালো মানুষের মতো উঠে বসে পানি খেতে চাচ্ছে। এরপর থেকে স্বভাব চরিত্রের অমূল পরিবর্তন হলো তার। দিনরাত নামাজ রোজা। আমরা যখন কিছু কিছু জিনিস বুঝতে শিখেছি তখন থেকে দেখছি সে পাড়ার মেয়েদের তাবিজ কবজ দিচ্ছে। সন্ধ্যা হতে না হতেই দোতলার বারান্দায় কুপি জ্বলিয়ে বিচিত্র সুরে কোরআন পড়ছে। ভয় তাকে পাবে না কেন? এ তো গেল রাতের ব্যাপার। দিনের বেলাও কি নিস্তার আছে? গোল্লাছুল খেলতে গিয়ে যদি ভুলে কখনো পূর্বের ঘরের কাছাকাছি চলে গিয়েছি, অমনি রহমত মিয়া বাঘের মতো গর্জন করে উঠেছে, খাইয়ে ফেলুম, ওই পোলা, কাঁচা খাইয়ে ফেলুম। কচ কচ কচ। ভয়ানক জোয়ান একটা পুরুষ শিকল দিয়ে বাঁধা। ব্যাপারটা ভয়াবহ। বদ্ধ পাগল ছিল রহমত মিয়া, নানাজানের নৌকার মাঝি। তিনি রহমতকে স্নেহ করতেন খুব, সারিয়ে তুলতে চেষ্টাও করেছিলেন, লাভ হয়নি। এ সমস্ত মিলিয়ে তৈরি হয়েছে আমার শৈশব। গাঢ় রহস্যের মতো ঘিরে রয়েছে আমার চারদিকে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি অল্প বয়সের ভয় কাতর একটি ছেলে তার নিত্য সঙ্গী নবুমামার হাত ধরে ঘুমোচ্ছে দোতলার ঘরে। নবুমামা বলছেন, তুই ভেতরের জানালা দুটি বন্ধ করে আয়। আমি দাঁড়াচ্ছি বাইরে। আমি বলছি, আমার ভয় করছে, আপনিও আসেন। মামা মুখ ভেঙচে বলছেন, এতেই ভয় ধরে গেল? টেবিলে রাখা হারিকেন থেকে আবছা আলো আসছে। আমি আর নবু মামা কুকুর কুণ্ডুলি হয়ে লেপ মুড়ি দিয়ে শুয়ে আছি। নবু মামা শুতে না শুতেই ঘুম। একা একা ভয়ে আমার কান্না আসছে। এমন সময় বাড়ির ভেতর থেকে হইচই শোনা গেল। শুনলাম খরম পায়ে খটখট করে কে যেন এদিকে আসছে। মোহরের মা মিহি সুরে কাঁদছে। আমি অনেকক্ষণ সেই কান্না শুনে এক সময় ঘুমিয়ে পড়লাম। জানতেও পারিনি সে রাতে আমার মা মারা গিয়েছিলেন। সে রাতে আমার ঘুম ভেঙেছিল ফজরের নামাজের সময়। জেগে দেখি বাদশা মামা চুপচাপ বসে আছেন চেয়ারে। আমাকে বললেন, আর ঘুমিয়ে কি করবি, আয় বেড়াতে যাই। আমরা সোনাখালীর খাল পর্যন্ত চলে গেলাম। সেখানে পাকা পুলের উপর দুজনে বসে বসে সূর্যোদয় দেখলাম। প্রচণ্ড শীত পড়েছিল সেবার। কুয়াশার চাদরে গাছপালা ঢাকা। সূর্যের আলো পড়ে শিশির ভেজা পাতা চকচক করছে।
কেমন অচেনা লাগছে সব কিছু। মামা অন্যমনস্কভাবে বললেন, রঞ্জু, আজ তোর খুব দুঃখের দিন। দুঃখের দিনে কি করতে হয় জানিস? না, হা হা করে হাসতে হয়। হাসলেই আল্লাহ বলেন, একে দুঃখ দিয়ে কোনো লাভ নেই, একে সুখ দিতে হবে। বুঝেছিস? বুঝেছি। বেশ, তাহলে হাসি দে আমার সঙ্গে। এই বলে তিনি হো হো করে হেসে উঠলেন। বাদশাহ মামার খুব মোটা গলা ছিল, তার হাসিতে চারদিক গম গম করতে লাগলো। আমিও তার সঙ্গে গলা মিলালাম। বাদশাহ মামা বললেন, আজ আর বাসায় ফিরে কাজ নেই, চল শ্রীপুর যাই, সেখানে আজ যাত্রা হবে। আমি মহা খুশি হয়ে তার সঙ্গে চললাম। কত দিনকার কথা, কিন্তু সব যেন চোখের সামনে ভাসছে। বাদশা মামার সঙ্গে আমার কখনো অন্তরঙ্গতা হয়নি, অথচ আমরা একই ঘরে থাকতাম। দোতলার সবচেয়ে দক্ষিণের ঘরে দুটো খাটের একটিতে বাদশা মামা, অন্যটিতে আমি আর নবু মামা। সারাদিন বাদশা মামার দেখা নেই। রাতে কখন যে ফিরতেন তা কোনোদিনই জানিনি। ঘুম ভাঙার আগে আগেই চলে গেছেন। কোনো কোনো রাতে ঘুম ভেঙে গেলে দেখেছি গুনগুন করে কি পড়ছেন। যেদিন মেজাজ ভালো থাকতো সেদিন খুশি খুশি গলায় বলতেন, রঞ্জু, শুন তো দেখি, কেমন হচ্ছে বলবি। আমি হঠাৎ ঘুম ভাঙা অবস্থায় কি হচ্ছে ঠিক বুঝতে পারছি না। মামা দাঁড়িয়ে হাত নেড়ে নেড়ে বলা শুরু করছেন, এ রাজ্যপাট যায় যাক, কোনো ক্ষতি নাই, কিন্তু ত্রিদিব তুমি কোথা যাবে? ভরাট গলা ছিল তার। সমস্ত ঘর কেঁপে কেঁপে উঠত। মাঝপথে থেমে গিয়ে বলতেন, দাঁড়া, পোশাকটা পরে নেই, পোশাক ছাড়া ভালো হয় না। তোল, নবুকে ঘুম থেকে তোল। নবু মামার ঘুম ভাঙলেই প্রথম কিছুক্ষণ নাকি সুরে কাঁদত। বাচ্চা মামা বিরক্ত হয়ে বলতেন, গাধা, দেখ না কি করছি। তারপর দুজনেই হাঁ করে তাকিয়ে থাকি বাদশা মামার দিকে। আলমারি খুলে তিনি মুকুট বের করেছেন, জমিদারি পোশাক পরেছেন, তারপর একা একাই অভিনয় করে চলেছেন। আমরা দুই শিশু মুগ্ধ চোখে তাকিয়ে আছি। বাদশা মামা প্রথম থেকেই আমাদের কাছে দূরের মানুষ। যিনি জরির পোশাক পরে রাত দুপুরে আমাদের অভিনয় দেখান, তিনি কাছের মানুষ হতে পারেন না। বাড়ির মানুষের কাছেও তিনি দলছাড়া। খুব ছোটবেলায় নানাজান তাকে একবার বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। যে ছেলে স্কুল পালিয়ে যাত্রা দলে চলে যান, নানাজানের মতো লোক তাকে ঘরে রাখতে পারেন না। খবর শুনে ছোট নানিজান খাওয়া দাওয়া ছাড়লেন। মোড়ো মোড়ো অবস্থা। নানাজান লোক পাঠিয়ে বাদশা মামাকে ফিরিয়ে আনলেন। সেই থেকে তিনি বাদশা মামাকে ঘাটান না। বাদশা মামাও আছেন আপন মনে। বাদশা মামা আমার শিশুচিত্তকে প্রবলভাবে আকর্ষণ করেছিলেন। শিল্পীরা সব সময় শিশুদের আকর্ষণ করে, হয়তো শিশুরাই প্রতিভার খবর পায় সবার আগে। কিন্তু বাদশা মামা দারুণ অসুখী ছিলেন। যে সামাজিক পদমর্যাদা তার ছিল তা নিয়ে যাত্রাদলের মানুষের সঙ্গে সহজে মিশতে পারতেন না। অথচ তার চিন্তা ভাবনার সমস্ত জগৎ যাত্রা দলকে ঘিরে। মাঝে মাঝেই তাকে দেখেছি বারান্দায় চেয়ার পেতে চুপচাপ বসে আছেন। যদি গিয়ে বলেছি, মামা কি করেন? কিছু না, সকাল থেকে সন্ধ্যা হয়েছে, মামা তেমনই বসে আছেন। কেউ যদি গিয়ে বলেছে, বাচ্চা তোর কি হয়েছে রে? কিছু না। মাঝে মাঝেই এরকম হতো তার। নানা জান তখন খেপে যেতেন। ছোট নাতিজানকে ডেকে বলতেন, ভং করছে নাকি? শক্ত মুগুর দিয়ে পিটালে ঠিক হয়, বুঝছে? নানিজান মিনমিন করে কি কৈফিয়ত দিতে চেষ্টা করেন। তারপর এক সময় দেখো যায়, তিনি বাড়ির পিছনে দাঁড়িয়ে বিনিয়ে বিনিয়ে কাঁদছেন। নানাজানকে সবাই ভয় করতাম আমরা। দোতলা থেকে একতলায় তিনি নেমে এলে একতলা নীরব হয়ে যেত। খুব কম বয়সী শিশু,
যাদের এখনো বিচার বুদ্ধিও হয়নি, তারাও নানাজানকে দেখলে ফ্যাকাশে হয়ে যেত। ভয়টাও বহুলাংশে সংক্রামক। ভোরবেলায় ঘুম ভাঙত নানাজানের কোরআন পাঠের শব্দে। মোটা গলা টেনে টেনে একটু অনুনাসিক সুরে অনেকক্ষণ ধরে পড়তেন। তখন মাথায় থাকতো লাল রঙের ঝুঁটিওয়ালা একটা ফেস টুপি, খালি গা, পরনে সিল্কের ধবধবে সাদা লুঙ্গি। হাতলওয়ালা চেয়ারে বসে ঝুঁকে ঝুঁকে অনেকক্ষণ ধরে পড়তেন। পড়া শেষ হয়ে গেলে কিছুক্ষণ চুপচাপ বসে থাকতেন। ছোট নানিজান এই সময়ে জাম বাটিতে বড় এক কাপ বাটি চা তৈরি করে নিয়ে যেতেন। নানাজান চুপ চুপ করে অনেকটা সময় নিয়ে চা খেতেন। তারপর নিজের হাতে হাঁসের খোয়ার খুলে দিতেন। পাশেই মুরগির খোয়ার, সেটিতে হাতও দিতেন না। হাঁসগুলি ছাড়া পেয়ে দৌড়ে যেত পুকুরের দিকে। তিনিও যেতেন পিছু পিছু। সমস্তই রুটিন বাঁধা, এক চুলো এদিক ওদিক হবার জো নেই। কিছু কিছু মানুষ ভাগ্যকে নিজের হাতে গড়ে, আবার কারো কারো কাছে ভাগ্য আপনি এসে ধরা দেয়। নানাজান এ দুটির কোনোটির মধ্যেই পড়েন না। পূর্বপুরুষের গড়ে যাওয়া সম্পদ ও সম্মানে লালিত হয়েছেন, কিন্তু অসংযমী হননি। অহংকার ছিল খুব। সে অহংকার প্রকাশ পেত বিনয়। হয়তো কোনো আত্মীয় কুটুম্ব এসেছে বেড়াতে। নানাজান ব্যস্ত হয়ে উঠেছেন, বারবার বলছেন, গরিবের ঘরে এসেছেন, কি দিয়ে খেদমত করি, বড় শরমিন্দায় পড়লাম, বড় কষ্ট হলো আপনার। ওরে তামুকান আর খাসিধর দেখে একটা ভালো দেখে। যিনি এসেছেন আয়োজনে বাহুল্য দেখে তিনি লজ্জায় পড়ে যেতেন। ৩৫ বছর আগে দেখা চিত্র, স্মৃতি থেকে লিখছি, সে স্মৃতিকে বিশ্বাস করা চলে। আমরা যারা ছেলে ছোকরার দলে, তাদের প্রতি নানাজানের কিছুমাত্র আগ্রহ ছিল না। একা একা থাকতেন সারাক্ষণই। বড় নানিজান তো কিছু পরিমাণে অপ্রকৃতস্থই ছিলেন। তিনি দোতলা থেকে নামতেন কালে ভদ্রে। ছোট নানিজানও যে কখনো হালকা সুরে নানাজানের সঙ্গে আলাপ করেছেন এমন দেখিনি কখনো। খালারাও আমাদের মতো দূরে দূরে থাকতেন। ক্ষমতাবান লোকরা সব সময় এমন নিঃসঙ্গ জীবন কাটিয়ে যায় কেন জানি না। আমার নিজের খুব ইচ্ছে হতো নানাজানের সঙ্গে ভাব করি। ঘুমাতে যাবার আগে কতদিন ভেবেছি নানাজান যেন এসে আমাকে বলছেন, আয় রঞ্জু, বেড়াতে যাই। আমি তার হাত ধরে চলেছি বেড়াতে। কতদিন ভেবেছি আজ ঘুম থেকে উঠেই নানাজানের ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকব, কিন্তু সে আর হয়ে ওঠেনি। ঘুম ভাঙতেই তারা পড়েছে, অজু করে পড়তে যা, অজু করে পড়তে যা। মৌলভী সাহেব বসে আছেন বাইরের ঘরে। আমরা সবাই আমপাড়া হাতে করে একে একে হাজির হচ্ছি। মেয়েরা ডান পাশে, ছেলেরা বাঁ পাশে। সমবেত কণ্ঠে আওয়াজ উঠেছে, আলিফ 2 পেশ উন, বে 2 পেশ বুন। নাস্তা তৈরি হওয়া মাত্র আরবি পড়া শেষ, তারপর ইংরেজি, বাংলা আর অঙ্কের পড়া। পড়াতে আসতেন রাম মাস্টার, ভারী ভালো মাস্টার। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন। নবু মামা ছড়া বানিয়েছিলেন, রাম মাস্টার বুড়া, এক পাতার খোরা। স্কুলে যাবার আগ পর্যন্ত পড়তেন তিনি। তার কাছে পড়তো শুধু ছেলেরাই। মেয়েদের আরবি ছাড়া অন্য কিছু পড়বার প্রয়োজন ছিল না। তারা ঘরের কাজ করত, জরি দিয়ে লতা পাতা ফুল বানাতো, বালিশের ওয়ারে নকশা তুলে লিখত, ভুলো না আমায়। রাম মাস্টার চলে যেতে যেতে স্কুলের বেলা হয়ে যেত। স্কুল শেষ হয়ে গেলে তো খেলারই পাট। সূর্য ডুবে অন্ধকার না হওয়া পর্যন্ত চলত হই হই। ফুরসত ফেলার সময় নেই। এর মধ্যেই লিলি এসে আমাকে নিয়ে যেত বাড়ির ভেতর। সে নিজেকে সবসময় ভাবত আমার একজন অভিভাবক। সে যে আমার বড় বোন, এবং নানাজানের এই প্রকাণ্ড বাড়িতে আমি যে তার সবচেয়ে নিকটতম জন, তা জানাতে তার ভারী আগ্রহ ছিল। শাড়ি পরা তার হালকা পাতলা শরীর কোনো ফাঁকে আমার নজরে পড়ে গেলেই মন খারাপ হয়ে যেত। অবধারিত ভাবে সে হাত ইশারা করে আমায় ডাকবে, ফিসফিস করে বলবে,
কাল সবাই দুখান করে মাছ ভাজা খেয়েছে, আর তুই যে মোটে একটা নিলি। একটাই তো দিয়েছে আমাকে। বোকা কোথাকার, তুই চাইতে পারলি না? আর দুধ দেবার সময় বলতে পারিস না, আরেক হাতা দুধ দাও মোহরের মা। দুধ ভালো লাগে না আমার। ভালো না লাগলে হবে? স্বাস্থ্য ভালো করতে হবে না? বেকুব কোথাকার। এই বলে সে হয়তো কাঁচা মিঠা গাছের আম এনে দিল আমার জন্য। আবার কোন দিন হয়তো ডেকে নিয়ে গেল বাড়ির পেছনে। আগের মতো গলা নেমে গেছে খাদে। ফিসফিস করে বলছে, কি ভাবিস তুই? আমরা কি ফেলনা? বড় নানিজানের সম্পত্তির অংশ পাবো না আমরা? নিশ্চয়ই পাবো। বড় নানিজানের মেলা সম্পত্তি, আর আমাদের মা হচ্ছে তার একমাত্র মেয়ে। আমরা দুজনই শুধু ওয়ারিসান, বুঝলি? হ্যাঁ, বুঝেছি। কাঁচকলাটা বুঝেছিস? হাদার বেহদ্দ তুই। ছি ছি, এতটুকু বুদ্ধিও নেই। নে, এটা রাখ তোর কাছে। তাকে দেখলাম চকচকে সিকি একটা। কই পেয়েছ? আমার ছিল। বলেই লিলি আবার ফিসফিস করে বলল, দেখিস আবার গাধার মতো সবাইকে বলে বেড়াবি না। না, বলবো না। লিলির ভাবভঙ্গি থেকে বোঝা যায় পয়সাটা অন্যভাবে জোগাড় করেছে সে। আমরা দুই ভাই বোন কখনো হাতে পয়সা পেয়েছি এমন মনে পড়ে না। অল্প বয়সে স্নেহটাকে বন্ধন মনে হতো। না চাইতেই যা পাওয়া যায় তা তো সব সময় মূল্যহীন। লিলিকে ভালো লাগতো কালে ভদ্রে। যেদিন সে খেয়ালের বসে সামান্য সাজ করে লজ্জা মেশানো গলায় আমাকে দোতলায় ডেকে নিয়ে যেত, সেদিন তাকে আমি সত্যি সত্যি ভালোবাসতাম। কিংবা কে জানে, অল্প বয়সে হয়তো করুণা করতে শিখে গিয়েছিলাম। সে কিছুক্ষণ ইতস্তত করে নাক মুখ অল্প লাল করে বলতো, আমার বিয়ে হয়ে গেলে তোকে সঙ্গে করে নিয়ে যাব। তুই থাকবি আমার সঙ্গে? কবে বিয়ে? হবে শিগগির। তারপরেই যেন নেহাত একটা কথা এমনইভাবে বলে বসতো, দেখ তো রঞ্জু, শাড়িতে আমাকে কেমন মানায়। ভালো, কিন্তু আমার নাকটা যে একটু থ্যাবড়া। এ বাড়ির কাউকেই লিলি দেখতে পারত না। ভেবে পাই না কেমন করে এত হিংসা পুষে সে বড় হয়েছে। আমি ছাড়া আর একটিমাত্র মানুষের সঙ্গে তার অল্প বিস্তর খাতির ছিল। তিনি আমাদের বড় নানি যান। বড় নানিজান থাকতেন দোতলায় বাদিকের সবচেয়ে শেষের ঘরটায়। অন্ধকার ছোট একটি কুঠুরি। জানালার সামান্য যে ফাঁক দিয়ে আলো বাতাস আসে তাও গাবগাছের ঝাঁকড়া ডালপালা অন্ধকার করে রেখেছে। আলো বাতাসহীন সেই অল্প পরিসর ঘরে বড় নানিজান রাত দিন বসে আছেন। দেখে মনে হবে নানাজানের 1.5 গুণ বেশি বয়স। সমস্ত মাথায় চুল পেকে ধপধপ করছে, দাঁত পড়ে গাল বসে আছে। নিচের মাড়িতে একটিমাত্র নোংরা হলুদ দাঁত। মাঝে মধ্যে তিনি রেলিং ধরে কাঁপা কাঁপা পায়ে নিচে নেমে আসতেন। কি ফুর্তি তখন আমাদের! সবাই ভিড় করেছি তার চারপাশে। নানিজান মস্ত একটি মাটির গামলায় 2 পয়সা দামের হলুদ রঙের হেনরি সাবান গুলে ফেনা তৈরি করেছেন। ফেনা তৈরি হলেই ঢালাও হুকুম, মুরগি ধরে আন। মুরগি ধরে আনবার জন্য ছোটাছুটি পড়ে যেত আমাদের মধ্যে। সব মুরগি নয়, শুধু ধবধবে সাদা মুরগি ধরে আনবার পালা। নানিজান সেগুলোকে সাবান গোলা পানিতে চুবিয়ে পরিষ্কার করতেন। পাশেই বালতিতে নীল রং গোলা থাকতো, ধোয়া হয়ে গেলেই নীল রঙে চুবিয়ে ছেড়ে দেয়া। কি তুমুল উত্তেজনা আমাদের মধ্যে! টগরের সঙ্গে যখন গল্প করলাম সে নিচের ঠোঁট উল্টে দিয়ে বলল, এত মিথ্যে কথাও তোমার আসে? ছি ছি! মিথ্যে নয় বলে তাকে কিছুতেই বিশ্বাস করাতে পারলাম না। বড় নানিজানকে নিয়ে কত বিচিত্র সব গল্প আছে, আর ভূতে পাওয়ার গল্পটিও আমি টগরকে শুনিয়েছিলাম। বড় নানিজানের অভ্যাস ছিল সন্ধ্যাবেলা পুকুরে সাঁতার কেটে নামা। তখন কার্তিক মাস, অল্প অল্প হিম পড়েছে। নানিজান গিয়েছেন অভীষ্মতো গোছল সরাতে। সূর্য ডুবে অন্ধকার হলো, তার ফিরবার নাম নেই।
মোহরের মা হারিকেন জ্বালিয়ে পুকুর ঘাটে খোঁজ নিতে গিয়ে দেখে কোমর জলে দাঁড়িয়ে তিনি থরথর করে কাঁপছেন। মোহরের মা ভয়ে পেয়ে বলল, কি হয়েছে গো? নানি যেন অস্পষ্টভাবে টেনে টেনে বললেন, ও মোহরের মা, টেনে তোলো আমাকে, আমি উঠতে পারি না, কত চেষ্টা করলাম উঠতে। টগর বলল, হিস্টিরিয়া ছিল তোমার নানির, ভূতফুত কিছু নয়। তোমার বড় নানিজানের ছেলে মেয়ে হয়নি নিশ্চয়ই? না, হিস্টিরিয়া ছিল না তার। তার ছেলে মেয়ে ছিল না তাও নয়, বড় নানিজানের একটি মাত্র মেয়ে ছিল, হাসিনা। সবাই ডাকত হাসনা। তিনি আমার আর লিলির মা। হাসনা 3 মাসের একটি শিশুকে কোলে করে তার 4 বছরের একটি মেয়ের হাত ধরে এ বাড়িতে এসে উঠেছিল। কোনো একটি বিশেষ ঘটনার কাল্পনিক চিত্র যদি অসংখ্য বার আঁকা যায়, তাহলে এমন একটি সময় আসে যখন সেই কাল্পনিক চিত্রকেই বাস্তব বলে ভ্রম হয়। আমি মার এ বাড়িতে আসার ঘটনাটি চোখের সামনে স্পষ্ট দেখতে পাই। প্রতিটি ডিটেল অত্যন্ত সূক্ষ্ম। তখন সন্ধ্যা হয়ে গেছে। হারিকেন আর কুপি মিলিয়ে 15-20টি বাতি জ্বলেছে এখানে ওখানে। বিল থেকে ধরে আনা মাছের গাদার চারপাশে বলে বৌঝিরা মাছ কুটছেন আর হাসাহাসি তামাশা করছেন। হাসনা এলো ঠিক এই সময়ে। অত্যন্ত জেদি ভঙ্গিতে সে উঠানে এসে দাঁড়ালো। তাকে দেখতে পেয়ে সবাই অবাক হয়ে নেমে এলো উঠানে। খরম খটখট করে নানাজান নেমে এলেন দোতলা থেকে, আর হাসনা শুকনো চোখে দেখতে লাগলো সবাইকে। হাসনার বিয়েতে সারা গার দাওয়াত ছিল। হিন্দুরা মুসলমান বাড়িতে এখন ইচ্ছে করে মাংস খেতে আসেন, তখন আসতেন না। হিন্দুদের জন্যে ঢালাও মিষ্টির ব্যবস্থা। নামকরা কারিগর রমেশ ঠাকুর 2 দিন আগে বাড়িতে ভিয়েন বসালেন। আত্মীয় কুটুম্বের জায়গা হয় না ঘরে। নতুন ঘর উঠল এদিক ওদিক। গায়ের দারোগা খেতে এসে আতকে উঠে বলল, করছেন কি খান সাহেব? এ যে রাজরাজাদের ব্যাপার। নানাজান হাসি মুখে বললেন, প্রথম মেয়ের বিয়ে, সবাইকে না বললে খারাপ দেখায়। সবাই আত্মীয় স্বজন। গ্রামের নিতান্ত গরিব চাষিও মেয়ের বিয়েতে 2 বিঘা জমি বিক্রি করে ফেলে হালের গরু বেচে দেয়। আর নানাজান তখন টাকার উপরে শুয়ে। হাতি আনতে লোক গেল হালুয়া ঘাট। সেখানে কালু শেখের 2টি মাদি হাতি আছে। বন থেকে কাঠের বোঝা টেনে নামায়। বিয়ের আগের রাতে মাহাতোকে ঘাড়ে করে মাতু এসে দাঁড়ালো। উৎসাহী ছেলেমেয়েরা কলা গাছের পাহাড় বানিয়ে ফেলল উঠানে। মাহুতের সঙ্গে দুদণ্ড কথা বলার জন্য কি আগ্রহ সবার। মাহুত সাহেব কি একটু তামাক খেতে ইচ্ছে করবেন? হাতির পিঠে চড়ে বর এসে নামল। লোকে লোকারণ্য। ভিড়ের চাপে গেট ভেঙ্গে পড়ে এমন অবস্থা। জরির মালায় বরের মুখ ঢাকা, কিছুই দেখা যাচ্ছে না। কলমা পরানোর আগে জরির মালা সরানো হবে না, সেও রাতে 1টার আগে নয়। বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে বর বন্ধুদের নিয়ে সিগারেট খেতে গেল বাইরে। অমনি হৈ হৈ করে উঠল সবাই। দেখেছি কি রং, যেন সাহেবদের রং। রাজপুত্র এসে দাঁড়িয়েছে যেন। লিলিরও বিয়ে হলো এই বাড়িতে। 10-15 জন বন্ধু নিয়ে রোগামতো একটি ছেলে বসে রইল বাইরের ঘরে। নিতান্ত দায়সারা গোছের বিয়ে। ভালো ছেলে পাওয়া গেছে, এই তো ঢের। তাছাড়া গয়না টয়নাও তো নেহাত কম দেওয়া হয়নি। মায়ের গলার হার, হাতের 6 গাছা চুড়ি, নানিজান দিলেন কানের দুল, ছোট নানিজান নাম লেখা আংটি। কবুল বলতে বলতে গিয়ে লিলি তবু কেঁদে কেটে অস্থির। নানাজানের প্রবল ধমকের এক ফাঁকে কখন যে কবুল বলেছে তা শুনতেই পেল না কেউ। 9 মাইল পালকি করে গিয়ে ট্রেন পর্যন্ত উঠিয়ে দিয়ে আসবো আমি আর নবু মামা। বেডিংপত্র নিয়ে 2জন কামলা আগে আগে চলে গিয়েছে। পালকির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারি না, বারবার পিছিয়ে পড়ি। নবু মামা বলতেন, পায়ে ফোসকা পড়ে গেছে, আমি জুতা খুলে ফেললাম।
সজনিতলা এসে পালকি থামল। বেহারারা জিরোবে, পান তামুক খাবে। লিলি পালকির ফাঁক থেকে হাত বাড়িয়ে ডাকল, এই রঞ্জু, দুষ্টুমি করবি না তো? না। আমার জন্য কাঁদবি না তো? না, কাঁদব না। কাঁদবি না কিরে গাধা? বোনের জন্য না কাঁদলে কার জন্য কাঁদবি? আমার কি আর কেউ আছে? ট্রেন ছেড়ে দিল। এই বাড়ি ওই বাড়ি করে ট্রেন দ্রুত সরে যাচ্ছে। নবু মামা কাঁদছেন হু হু করে। বেহারা এসে বলল, দুজনে এসে বসেন, পালকিতে ফিরিয়ে নিয়ে যাই। লিলিকে ট্রেনে উঠিয়ে দিয়ে এসে আমার বয়স যেন হঠাৎ করে বেড়ে গেল। মনে হলো কিছু কিছু চিরন্তন রহস্য যেন বুঝতে পারছি। আশ্বিন মাস আসতেই সাজ সাজ পড়ে গেল স্কুলে। স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী, গান আবৃত্তি তো হবেই, সেই সঙ্গে নাটক হবে স্টেজ বেঁধে। হিরণ্য রাজা নাটকের নাম। হিরণ্য রাজার পাঠ করছেন বাদশা মামা। উৎসাহের সীমা নেই আমাদের। খালারাও ঘ্যান ঘ্যান করতে লাগলেন নাটক দেখবার জন্যে। মেয়েদের জন্যে পর্দা ঘেরা আলাদা জায়গা করা হয়েছে। এ বাড়ির মেয়েরা আগে কখনো নাটক ফাটক কিছুই দেখেনি। দেখবার শখ খুব। ছোট নানি আর্জি নিয়ে গেলেন নানাজানের কাছে। এসব কি দেখবে? না না বলে প্রথম দিকে প্রবল আপত্তি তুললেও শেষের দিকে তাকে কেমন নরম মনে হলো। সুযোগ বুঝে নানিজান বলে চলেছেন, একদিনের মতো ব্যাপার, আমোদ আহ্লাদ তো কিছু করে না। না, করে না, রাত দিনেই তো আমার চলছে। আচ্ছা যাক, পালকি করে যেন যায়। স্কুল ঘরে স্টেজ সাজানো হয়েছে। হ্যাজাকের আলোয় ঝলমল করছে চারদিক। হারিকেন হাতে নিয়ে গ্রামের লোকজন আসছে কাতারে কাতারে। পর্দায় আড়াল করা মেয়েদের জায়গায় তিল ধরানের ঠাঁই নেই। আমি আর নবুমামা বসেছি মেয়েদের সঙ্গে। ছোট নানি আর দুখালা চাদর গায়ে চুপচাপ বসে আছেন। নাটক শুরু হতে হতে রাত হয়ে গেল। বাচ্চা মামা সেজেছেন হিরণ্য রাজা। এমন মহান রাজা দিন দুঃখীদের জন্য সমস্ত বিলিয়ে দিচ্ছেন। দুশ্চরিত্র মন্ত্রী ঘোট পাকাচ্ছে তলে তলে। রাজা আপন ভোলা মানুষ, কিছু জানতেও পারছেন না। মন্ত্রমুগ্ধের মতো দেখছি সবাই। এক সময় হিরণ্য রাজা মনের দুঃখে রাজপ্রসাদ ছেড়ে বেরিয়ে পড়েছেন। রানীরাও তার পিছু পিছু। নানিজান চমকে বললেন, মেয়ে কোত্থেকে এলো? কার মেয়ে? ও হচ্ছে হারু দাদা, মেয়ে সেজেছে। ও মা, হারু নাকি? নানিজানের চোখে আর পলক পড়ে না। বিবেকের পাঠ করল আজমল। খালারা কাঁদতে কাঁদতে চাদর ভিজিয়ে ফেলল। শেষের দৃশ্যে হিরণ্য রাজা মন্ত্রীকে বলছেন, এই রাজ্য তুমি লও ভাই, কাজ নাই রাজ্য পাটে। আমি বনবাসে যাব, সেখানে শান্তি অপার। ছোট খালা বললেন, বেকুবটা মন্ত্রীকে মেরে ফেলে না কেন? মন্ত্রী বলছে, দ্বন্দ্ব যুদ্ধ হোক রাজা, বৃথা তর্কে কোনো ফল নাই। ঝনঝন যুদ্ধ শুরু হয়ে গেল। নবু মামা উত্তেজনায় দাঁড়িয়ে পড়লেন। নানিজান পেছনে থেকে চেঁচাচ্ছেন, ও নবু বস, দেখতে পাচ্ছি না, বসে পড়। কি তীব্র উত্তেজনা! রাজার মৃত্যুতে চোখে জল, বাচ্চা মামার জয় জয়কার। কি পাঠটাই না করলেন! নানা জানো যে শেষ পর্যন্ত অভিনয় দেখবেন তা কেউ ভাবেনি। পালকিতে খালারা উঠতে যাবে, এমন সময় তিনি এসে হাজির। বাচ্চা তো বড় ভালো করেছে, এই বলে পালকিতে উঠবার তাড়া দিয়ে তিনি চলে গেলেন হেডমাস্টার সাহেবের বাড়ি। সেখানে তার রাতের দাওয়াত। বাড়ি গিয়ে দেখি মেহমান বাড়ি ভর্তি। নন্দীপুর থেকে নানাজানের ফুফাতো বোন এসেছেন ছেলে মেয়েকে নিয়ে। সকাল সকালই পৌঁছাতেন। নৌকার দাঁড় ভেঙে যাওয়ায় দেরি হয়ে গেছে। আমি আর নবু মামা অবাক হয়ে গেলাম মেহমানদের মধ্যে অদ্ভুত সুন্দর একটি মেয়েকে দেখে। নানাজানের ফুফাতো বোনের বড় মেয়ে, ডাকনাম এলাচি। এমন সুন্দরও মানুষ হয়? 2 মাসের ভেতর এলাচির সঙ্গে বিয়ে হয়ে গেল বাদশা মামার। আপাত কার্যকারণ ছাড়াই যে সমস্ত ক্ষুদ্র ব্যাপার ঘটে
তাই কেমন করে পরবর্তী সময়ে মানুষের সমস্ত জীবন বদলে দেয় ভাবতেও অবাক লাগে। সে রাতে নাটক দেখে সবাই বাদশা মামার উপর মহাপ্রসন্ন ছিলেন। বাড়ি এসে দেখেন ফুলের মতো একটি মেয়ে ঘুরে বেড়াচ্ছে। বাদশার সঙ্গে এর বিয়ে হলে কেমন হয়, এই ভাবনা চকিতে খেলে গেল সবার মনে। এলাচি স্থায়ীভাবে নানাজানের বাড়িতে উঠে এলেন। নাম হয়ে গেল লাল বউ। আমি ডাকতাম লাল মামি, নবু মামা ডাকত লাল ভাবি। টকটকে বর্ণ, পাকা ডালিমের মতো গাল, আর কি নামেই বা ডাকা যায়। নবু মামা এবং আমি দুজনে একই সঙ্গে লাল মামির প্রেমে পড়ে গেলাম। সদা ঘুর ঘুর করি, একটু যদি ফুট ফরমাস করতে দেন এই আশায়। লাল মামি কাকে বেশি খাতির করেন, আমাকে না নবু মামাকে, এই নিয়ে ঝগড়া হয়ে যায় দুজনের। স্কুলে যাবার পথে বই খাতা নামিয়ে হয় হাতাহাতি। লাল মামির বড়ই খাবার ইচ্ছে হয়েছে। খেলা বন্ধ করে দুজনেই ছুটেছি ইন্দু সাহার বাড়ি। ইন্দু সাহার বাড়িতে দুটি বড়ই গাছ, মিষ্টি যেন গুড়। লাল মামির ইচ্ছে হয়েছে কামরাঙ্গা খাবেন, ঝাল লঙ্কা মাখিয়ে। বাড়ির পেছনে বিস্তৃত বন, এখানে ওখানে গাছ আছে লুকিয়ে। দুজনেই গেছি বনে। মেয়েরা খুব সহজেই ভালোবাসা বুঝতে পারে। লাল মামি আমাদের দুজনকেই বুঝে ফেললেন। পোষা বেড়ালের মতো আমরা তার সঙ্গেই বেড়াই। মোহরের মা বলে, পুলা দুইটা মাইয়া স্বভাবের, এসব ভালো না গো। আমি আর নবমা তখন নির্বাসিত হয়েছি পাশের ঘরে, কতটুকুই বা দূরে। লাল মামি হাসছেন, আমরা শুনতে পারছি। লাল মামি বলেছেন, ওহো, চুল ছিঁড়ে গেল। আমরা উৎকণ্ঠ হয়ে শুনছি। লাল মামি যদি কখনো বলেছেন, এই যা, আজ খাওয়ার পানি আনি নাই। অমনি নবু মামা তরাক করে লাফিয়ে পড়েছে বিছানা ছেড়ে। ভাবি, পানি নিয়ে আসছি আমি। একঘেয়ে কোনো আকর্ষণেই আকর্ষণ থাকে না। মায়ের প্রতি মানুষের অন্ধ ভালোবাসা ফিকে হয়ে আসে একঘেয়েমির জন্যেই। ভাই বোনের ভালোবাসা ধরনও বদলাতে থাকে। লাল মামির প্রতি আমাদের ভালোবাসা ফিকে হওয়ার কোনো ভয় ছিল না। তার মতো বিচিত্র স্বভাবের মেয়ে আমি পরবর্তী জীবনে আর একটিমাত্র দেখেছিলাম, যে কথা বলছিলাম। লাল মামি আমাদের বিচিত্রভাবে আকর্ষণ করলেন। হয়তো আমি আর নবু মামা দুজনে বসে আছি তার ঘরে। মামি হুকুম করলেন, নবু, দরজা বন্ধ করে দে। খোল, এবার আলমারি খোল। রাজার পোশাকটা বের করত। আমি আঁতকে উঠে বলছি, বাদশা মামা মেরে ফেলবে। ঠোঁট উল্টে আমি তাচ্ছিল্যের ভঙ্গি করছেন। নে, তুই এই মুকুটটা পরে ফেল। নবু, তুই কি সাজবি, সন্ন্যাসী? নবু মামা বললেন, তুমি কি সাজবে আগে বলো। আমি রানী সাজব। তাহলে আমি রাজা সাজব। ততক্ষণে আমি ঢলঢলে মুকুটটা মাথায় পরে ফেলেছি। তার স্বরে চেঁচাচ্ছি না, আমি রাজা সাজব। মামি বললেন, যুদ্ধ হোক দুজনের মধ্যে, যে জিতবে সেই রাজা। কথা শেষ না হতেই নবু মামা ঝাঁপিয়ে পড়েন আমার উপর। দুজন ধুলো মাখা মেঝেতে গড়াগড়ি খেতে থাকি, যেন এই যুদ্ধে জীবন মরণ নির্ভর করছে। আল্লাহ জানেন নবু মামা এই লিকলিকে শরীরে এত জোর পান কি করে। জয় পরাজয় নির্ধারিত হতে দীর্ঘ সময় লাগে। মুখে নখের রক্তাভ আঁচড়ে ধুলে ধূসরিত শার্ট নিয়ে যখন যুদ্ধজয়ী রাজা দাঁড়ান, তখন মামি নির্বিকার ভঙ্গিতে বলেন, আজ আর না, আজ থাক। যা, তোরা আমার জন্য তেঁতুল নিয়ে আয়। বল তো তুই, টানলে ছোট হয় কোন জিনিস? লালমামি বিছানায় শুয়ে পা দোলাতে দোলাতে বললেন, হাজার চিন্তাতেও মাথায় সে জিনিসটার নাম আসে না। টানলে যা ছোট হতে থাকে। পারলি না? দেশলাই আন, আমি দেখাচ্ছি। নবমামা দৌড়ে দেশলাই নিয়ে আসেন। মামি আমরা দুজনের স্তম্ভিত চোখের সামনে ফস করে একটা বাদশাহী সিগারেট ধরিয়ে টানতে থাকেন। কোন ফাঁকে জানি বাদশা মামার কাছে থেকে জোগাড় করে রেখেছিলেন। আমাদের দুজনের নিঃশ্বাস পড়ে না। মামি বলেন, এই দেখ, যতই টানছি ততই ছোট হচ্ছে। আমরা হা করে তাকিয়ে থাকি মামির দিকে। মামি আধ খাওয়া সিগারেট বাড়িয়ে
ধরেন আমাদের দিকে, শান্ত গলায় বলেন, নে এবার তোরা টান। হা করে দেখছিস কি, কষে টান দে, নইলে তো বাড়িতে বলে দিবি। মামির মুখের গন্ধ দূর করবার জন্যে পানি আনতে হয়, এলাচ দানা আনতে হয়। সেই সঙ্গে মামির প্রতি আমাদের এক নিষিদ্ধ আকর্ষণ জড়ো হতে থাকে। বাড়ির বৌঝিরা লাল মামিকে বিষ দৃষ্টিতে দেখতে লাগলো। এ কেমন ধারা বউ, লাজ নেই, সহবত নেই। কোথায় শাশুড়িকে দেখে এক হাত ঘোমটা দিয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকবে তা নয়, টক বগিয়ে ঘোড়ার মতো চলে যায়। নতুন বউ রান্নাঘরে গিয়ে বসুক না দুদণ্ড, ননদের হাত থেকে আনাজ নিয়ে জোর করে কুটে দিক, তা নয় গলায় বাঁশ দিয়ে হাসছে হি 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 হি। মোহাবের মা সময় বুঝে ছড়া কাটে। রূপ আর কদিনের, নিমতা ফুল যায় দিনের। নিমতা ফুল সকাল বেলাতেই ফোটে, রোদ একটু উঠতেই ঝরঝর করে ঝরে পড়ে, কিন্তু যার জন্যে বলা সে শুনছে কই। শাশুড়ি মুখের ওপর কিছু বলে না, লোকে বলবে বউ কাটকি শাশুড়ি, কি লজ্জার কথা। একমাত্র চাবিকাঠি বাচ্চা মামা, সেই তো পারে বউয়ের রীতিনীতি শুধরে দিতে, কিন্তু দেখে শুনে মনে হয় বউ জাদু করেছে বাচ্চা মামাকে। বিয়ের পরপরই বাচ্চা মামা ভয়ানক বদলে গেছেন, চাল চলনে কথাবার্তায় ভয়ানক অস্থিরতা এসেছে। আগে সমস্ত দিন বাইরে পড়ে থাকতেন, রাতের বেলায় খেতে আসতেন, বাড়ির সঙ্গে এইটুকুই যা সংযোগ। এখন সমস্ত দিন বাড়িতে থাকেন, কিন্তু সেও অন্যরকম থাকা। হয়তো মিনিট খানিকের জন্যে লাল মামির ঘরে এসেছেন, চোখে মুখে ব্যস্ততার ভার, যেন কোনো দরকারি জিনিস খুঁজে পাচ্ছেন না। লাল মামি ভ্রু কুঁচকে বললেন, কি চাও? কি না, কিছু না বলে মামা বিব্রত ভঙ্গিতে চলে গেলেন। বসে রইলেন বাইরের ঘরে একা একা। আবার হয়তো আসলেন কিছুক্ষণের জন্যে, আবার বাইরে গিয়ে বসে থাকা। নানিজান একদিন বলেন, বাচ্চা কি হয়েছে রে? বাচ্চা মামা কিছু বললেন না, ফেলফেলিয়ে তাকিয়ে রইলেন। সবাই অবাক হলো। যেদিন বাচ্চা মামা কাউকে কিছু না বলে বাড়ি থেকে উধা হয়ে গেলেন, নানাজান সেই দিনই প্রথম লাল মামির ঘরে এসে ঠান্ডা গলায় বললেন, এলাচি, বাচ্চার কি হয়েছে? লাল মামি চুপ করে রইলেন। নানাজান বললেন, তোমাদের মিল হয় না কেন, কি ব্যাপার? মামি চুপ করে রইলেন। নানাজান শান্ত গলায় বললেন, এলাচি, সরফরাজ খানের বাড়িতে কোনো বেচাল হয় না, খেয়াল থাকে যেন। নানাজান বেরিয়ে এসে ছোট নানিজানকে কিছুক্ষণ বকে নিচে নেমে গেলেন। সারাদিন বাড়ি থমথম করতে লাগলো। সে সন্ধ্যায় কানা বিবি যখন সাপ খেলানোর সুরে কোরআন পড়তে শুরু করলো, তখন কেন জানি ভয়ে আমার বুক কাঁপতে লাগলো। তৃতীয় দিনের দিন সকালবেলা বাদশা মামা ফিরে এলেন। ভেতরের বাড়িতে না এসে বাইরের ঘরে বসে রইলেন। নানিজান এসে তাকে নিয়ে গেলেন ভেতর বাড়িতে। নানা সারাক্ষণেই সংকুচিত হয়ে রইলেন। যখন লাল মামির সঙ্গে তার দেখা হলো, তিনি ফ্যাকাশে হয়ে গেলেন। সবচেয়ে অবাক হওয়ার ব্যাপারটি হলো রাতে বাদশা মামা লাল মামির ঘরে দরজায় টোকা দিলেন। মামি বললেন, কে? বাদশা মামা নিষ্প্রাণ গলায় বললেন, আমি। এদিকে পাশের ঘরে আমি আর নবু মামা কান খাড়া করে বসে আছি, কিন্তু তার কোনো সাড়া শব্দ পাচ্ছি না। বাদশা মামা নিচু গলায় বললেন, দরজাটা খোলো। লাল মামি কোনো সাড়া শব্দ করলেন না। শেষ পর্যন্ত বাদশা মামা আমাদের ঘরের দরজায় ধাক্কা দিলেন। আমরা তিনজন এক খাটে শুয়ে রইলাম। মামা বারবার বলছেন, কাউকে বলবি না, খবরদার। না বললে কান ছিঁড়ে ফেলবো। দুজনের মনে থাকে যেন। ভাদ্র মাসের প্রথম দিকে নবু মামা অসুখে পড়লেন। কালান্তক ম্যালেরিয়া, হাত পা শুকিয়ে কাঠি, পেট ফুলে ঢোল। উঠোনে ছেলেমেয়েরা হুল্লোড় করে বেড়ায়। নবু মামা চাদর গায়ে দিয়ে জলচৌকিতে বসে বসে দেখে। ম্যালেরিয়ার তখন খুব ভালো ওষুধ বেরিয়েছে, গাঢ় হলুদ রং, এর কুইনাইন ট্যাবলেট, সেকালের 1 পয়সা মতো বড়। আজ তো গেলা যায় না, গলায় আটকে যায়। সপ্তাহে একদিন খাবার নিয়ম। ম্যালেরিয়া হোক আর না হোক, ওষুধ খেলেই কান ভো ভো করত।
মাথা হালকা হয়ে যেত। কুইনাইন খেয়ে খেয়ে এ সময় নবমামার জ্বর সারল। শরীর খুব দুর্বল, নিজে নিজে দাঁড়াতে পারে না, মাথা ঘুরে পড়ে যায়, সারাদিন ঘ্যান ঘ্যান করে, এটা খাবে ওটা খাবে, খিটখিটে মেজাজ। যদি কোনো কারণে লালমামি আমার দিকে তাকিয়ে হেসেছেন, অমনি তার রাগ হয়ে গেছে। ওর দিকে তাকিয়ে হাসছো কেন? আমার দিকে তাকিয়ে হাসো। শুনে লালমামি নিষ্ঠুরের মতো বলে বসেন, তোর দিকে তাকিয়ে হাসব কি রে? তুই তো চামচিকা হয়ে গেছিস। নবুমামার আকাশ ফাটানো কান্না থামাবার জন্যে লালমামিকে অনেকক্ষণ নবুমামার দিকে তাকিয়ে হাসতে হয়। স্বাস্থ্যের জন্যে নবুমামার স্কুলে যাওয়া বন্ধ। রোগা শরীর পেয়ে বিভিন্ন রোগ ইচ্ছেমতো ছেকে ধরেছে। আজ সর্দি তো, কাল জ্বর, পরশু পেট নেমেছে। কানাবিবির দেওয়া তাবিজের বোঝা গলায় নিয়ে নবুমামা বেচারার মতো ঘুরে বেড়ায়। রাতের বেলা বড় জ্বালাতন করে। কিছুক্ষণ পর পর পানি খেতে চায়। পানি খাবার সঙ্গে সঙ্গে আবার তার পেচ্ছাপের বেগ হয়। পেচ্ছাপ করানো কি কম হাঙ্গামা? হারিকেন জ্বালাতে হয়। নবুমামা হাতে নেন একটা টর্চ। আমাকে গিয়ে ডেকে তুলতে হয় নানিজানকে। নানিজান আর আমি বসে থাকি বারান্দায়। নবুমামা টর্চ ফেলে ভয়ে ভয়ে যান। তাতেও রক্ষা নেই। ক্ষণে ক্ষণে চমকে উঠেছেন। ওটা কি? ওই যে গেল। কিছু না, শেয়াল। শেয়াল? তবে ছায়া পড়ল না কেন? অন্ধকারে ছায়া পড়বে কি করে হাদা? নানিজান বিরক্ত হয়ে বললেন, এই হলো নিত্যকার রুটিন। খাওয়া নিয়েও কি কম হাঙ্গামা? আজ ইচ্ছে হয়েছে কই মাছ ভাজা খাবেন। কই মাছ জোগাড় না হওয়া পর্যন্ত খাওয়া বন্ধ। সবাই অতিষ্ঠ হয়ে উঠল। শেষ পর্যন্ত পীর ফকির ধরা হলো। ধর্মনগরের সুফি সাহেবের পানি পোড়া আনবার জন্যে আমি আর বাদশা মামা নৌকা করে ধর্মনগর রওনা হলাম। দুদিনের পথ, উজান ঠেলে যেতে হয়। সঙ্গে চাল ডাল নিয়েও নিয়েছি। নৌকাতে খাওয়া দাওয়া। বাদশা মামা এই দীর্ঘ সময় চুপচাপ কাটালেন। সন্ধ্যার পর নৌকার ছাদে উঠে বসেন। নেমে আসেন অনেক রাত। সারাদিন শুয়ে শুয়ে ঘুমান। দেখলেই বোঝা যায় ভরসা হারানো মানুষ। কিন্তু কী জন্যে ভরসা হারিয়েছেন তা বুঝতে না পেরে আমার খারাপ লাগে। সপ্তম দিনে ফিরলাম। সুফি সাহেব খুব খাতির যত্ন করলেন আমাদের। তার অনুরোধে বাড়িতে 4 দিন থেকে যেতে হলো। কথা নেই বার্তা নেই, বাদশা মামা সুফি সাহেবের মুরিদ হয়ে গেলেন। মাথায় সবসময় টুপি, নিয়ম করে নামাজ পড়ছেন। যতই দেখি ততই অবাক হই। আমার অবাক হওয়ার আরও কিছু বাকি ছিল। বাড়িতে ফিরে জানালাম নবু মামা খুলনা জেলার মনোহদীপুরে চলে গেছেন। কিছুদিন সেখানে থাকবেন। খুব স্বাস্থ্যকর জায়গা। শরীর ফিরলে চলে যাবেন রাজশাহী। নানাজানের খালাতো ভাই থাকেন সেখানে, সরকারি জরিপ বিভাগের কানুন গো। নবমামা সেখান থেকেই পড়াশোনা করবেন। নানাজান নিজে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। বাড়িতে তারই আয়োজন চলছে। নবুমামা আগের চেয়েও মিয়ে গিয়েছেন। আমাকে ধরা গলায় বললেন, লাল ভাবিকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি ভেবেই পেলাম না একা একা আমি কি করে থাকব। নবুমামা আমার সার্বক্ষণিক সঙ্গী। তাকে ছাড়া একা একা স্কুলে যাচ্ছি এই দৃশ্য কল্পনা করলেও চোখে পানি এসে যায়। নবুমামা আমার জন্যে কোনো মাথা ব্যথা নেই। তার মুখে শুধুই লাল ভাবির কথা। আমি বললাম, নবুমামা আমাকে সঙ্গে করে নিয়ে যান। আমি কি করে নিয়ে যাব? তুই বাবাকে বল। নানাজানকে বলবার সাহস আমার নেই। আমি লাল মামিকে ধরলাম। মামি তখন বারান্দায় বসে সুতো নিয়ে কি যেন করছিলেন। আমি কাঁদো কাঁদো হয়ে সমস্ত খুলে বললাম। চুপ করে তিনি সমস্ত শুনলেন। আমার কথা শেষ হতেই বললেন, যা তো দৌড়ে তোর ছোট খালার কাছ থেকে একটা সোনামুখী সূচ নিয়ে আয়। বলবি আমি চাইছি। সূচ এনে দিয়ে আমার কাতর অনুরোধ জানালাম, বলবেন তো মামি? আজই বলতে হবে, আজ সন্ধ্যাবেলাতেই। মামি বিরক্ত হয়ে বললেন, কি ঘ্যান ঘ্যান করছিস? পরের বাড়িতে আছিস যে হুঁশ নাই? ইচ্ছে হয় নিজে গিয়ে বল। এর কিছুদিন পরই পানসি নৌকা করে নানাজান আর নবুমামা চলে গেলেন। যাবার সময় নবুমামার সে কি কান্না!
কিছুতেই যাবে না। লাল মামির শাড়ি চেপে ধরেছে, তার স্বরে চেঁচাচ্ছে, আমি যাব না, যাব না। লাল মামি শুকনো গলায় বললেন, শাড়ি ছাড়। শাড়ি ধরে চেঁচাচ্ছিস কেন? নবু মামা চলে যাবার পর আমার কিছু করবার রইল না। আম কাঁঠালের ছুটি হয়ে গেছে স্কুল। সারাদিন বাড়িতে ঘুরে বেড়াই। বিকেল বেলাটা আর কিছুতেই কাটে না। রোদের তাপ একটু কমতেই হাঁটতে হাঁটতে চলে যাই সোনাখালি। হেঁটে যেতে যেতে কত আজগুবি চিন্তা মনে আসে, যেন কোনো অপরাধ ছাড়াই দেশের রাজা আমাকে ধরে নিয়ে গেছে। হুকুম হয়েছে আমার ফাঁসি হবে। রাজ্যের সমস্ত লোক ফাঁসির মঞ্চের চারদিকে জড়ো হয়েছে। আমি তাকিয়ে দেখি এদের মধ্যে লাল রঙের পোশাক পরা একটি মেয়ে উঠে দাঁড়িয়ে বলছে, না, এ ছেলে কোনো দোষ করেনি, এর ফাঁসি হবে না। বলতে বলতে মেয়েটি কেঁদে ফেলেছে। আমি বলছি, না, হোক, আমার ফাঁসি হোক। মেয়েটি অপলকে তাকিয়েছে আমার দিকে। তার মুখের গড়ন অনেকটা লাল মামির মতো। সোনাখালি পাকা পুলে অনেক রাত পর্যন্ত বসে থাকতাম। সেই সময় আমার মন থেকে ভূতের ভয় কেটে গিয়েছিল। এক এক দিন নিশীথ রাত্রে একা একা ফিরেছি। অন্ধকার একা একা ফিরতে কতবার চমকে উঠেছি নাম না জানা পাখির ডাকে, কিন্তু ভয় পাইনি কখনো। রান্নাঘরে গিয়ে দাঁড়ালেই মোহরের মা ভাত বেড়ে দেয়, নাও, খেয়ে গোষ্ঠী উদ্ধার করো। এইসব কথা কখনো গায়ে মাখি না। আমি সে সময় অনেক বড় দুঃখে ডুবেছিলাম। ছোটোখাটো কষ্টের ব্যাপার যা প্রতিদিন ঘটতো, এই নিয়ে সেই কারণেই কোনো মাথা ব্যথা ছিল না। দিন আর কাটতে চায় না কিছুতেই। স্নেহ ভালোবাসা ছাড়া কোনো মানুষই বাঁচতে পারে না। আমি সেই কারণেই হয়তো অসুস্থ হয়ে পড়লাম। শুয়ে শুয়ে সময় কাটাই, কেন জানি না। অসুখটাই ভালো লাগে। সকাল থেকে সন্ধ্যা শুয়ে শুয়ে ঘুমানো ছাড়া অন্য কাজ নেই। মাঝে মধ্যে বাচ্চা মামা এসে বসেন। নিতান্ত অপ্রাসঙ্গিক কিছু কথাবার্তা হয়। মামা হয়তো বললেন, বেশি করে দুধ খা, শরীরে জোর হবে। আচ্ছা মামা, খাবো। পীরপুরে জন্মাষ্টমীর মেলা যাবি নাকি দেখতে? অসুখ সারলে যাব। মামা থাকেন অল্পক্ষণ, কথা বলেন ছাড়া ছাড়া ভঙ্গিতে। দেখে শুনে বড় অবাক লাগে। তার স্বাস্থ্য খারাপ হয়ে গেছে। গাল বসে গিয়ে কেমন প্রৌঢ় মানুষের মতো দেখায়। লাল মামি বড় একটা আসে না। হয়তো দরজার বাইরে থেকে বললেন, রঞ্জুর জ্বর আবার এসেছে নাকি? না মামি, জ্বর নেই। না থাকলেই ভালো। এই বলে তিনি ব্যস্তভাবে চলে যান। তার যাওয়ার পথে তৃষিত নয়নে তাকিয়ে থাকি। সে সময় লাল মামিকে আমি একই সঙ্গে ভালোবাসি আর ঘৃণাও করি। কোনো ব্যক্তিবিশেষের প্রতি এ ধরনের দ্বৈত অনুভূতি সেই আমার প্রথম। পরবর্তী সময়ে অবশ্যই আরও অনেকের জন্যই এমন হয়েছে। ঠিক এ সময় আমার সফুরা খালার সঙ্গে অল্পমাত্রায় ঘনিষ্ঠতা হলো। তার সঙ্গে অন্তরঙ্গতা হবে এ আমার খুব ছোটবেলার বাসনা। তিনি আমার চেয়ে বছরখানেক বড় হবেন। খুব চুপচাপ ধরনের মেয়ে। ছোটবেলা থেকেই দেখেছি তিনি একা একা হেঁটে বেড়াচ্ছেন বারান্দায়, হাতে একটা লাঠি। মাঝে মাঝে মেঝেতে ঠক ঠক করে শব্দ করছেন আর মুখে বলছেন, উড়ে গেল পাখি। এতক্ষণ পড়ছিলাম হুমায়ুন আহমেদের উপন্যাস অচিনপুরে, প্রথম পর্ব। উপন্যাসটির দ্বিতীয় এবং শেষ পর্বটি কাল পেয়ে যাবেন। আশা করছি সবাই চ্যানেলের সাথেই থাকবেন। আপনারা আমাকে কমেন্টসে আপনাদের পছন্দ গল্প রেকমেন্ড করবেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।